ओम नमः श्री अतिराजाय विवेकानंद शूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भुलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আজকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক এবং স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা স্মরণ মনন করব। আমরা এই প্রসঙ্গে আপনাদের সকলকে শুরুতেই জানিয়ে রাখি যে আগামী 10ই মে শনিবার সন্ধ্যায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে মাতা বন্দনাপুরী দেবীর শতবর্ষ উদযাপন হবে এবং সেই শতবর্ষ উদযাপনের সন্ধ্যায় আমি ব্যক্তিগতভাবে ফুলমায়ের যে আধ্যাত্মিক জীবনের কথা স্মরণ মনন করার সৌভাগ্য আশ্রম কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, সেই সৌভাগ্য আমার হবে আগামী 10ই মে এবং আপনারাও এদিন আসতে পারেন। প্রবেশ অবাধ, কোনো টিকিট লাগবে না। 26 নম্বর গৌরী মাতা সরণি, কলকাতা, শ্যামবাজার মেট্রো স্টেশনের ঠিক কাছেই এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। ঠিক তেমনি 11ই মে বরানগর মাতৃস্মৃতি মন্দিরে, যেটি বরানগরের ব্যানার্জি পাড়ায় অবস্থিত, পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ আসছেন ধর্ম প্রসঙ্গ করার জন্য। আপনারা ওই দিনও আসতে পারেন, ওই দিনও কোনো প্রবেশপত্র নেই। আজকে আমরা পরম পূজ্যপাত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা স্মরণ করব, যিনি নরেন্দ্রপুর আশ্রমের রূপকার, কর্মবীর এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান। তিনি প্রকৃতপক্ষে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটকে একটা উচ্চতায় তুলে ধরেন, কিন্তু সেই কাজ খুব সহজে হয়নি। পূজনীয় মহারাজ এসেছিলেন এক কঠিন সংকটকালে হাল ধরবার জন্য, এবং আজকে আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের যে আভিজাত্য উৎকর্ষ সব দেখতে পাই, তার সবটাই প্রতিষ্ঠা করেছেন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। কঠিন পরিস্থিতির মধ্যে তিনি পড়েন, কিন্তু সেই পরিস্থিতি খুব সুখকর ছিল না। তবুও সেটি আমাদের জানার জন্য পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি বর্তমানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদক মহারাজ, তিনি অক্টোবর নভেম্বর 2023 সালে শারদীয়া মাতৃশক্তি, অর্থাৎ মাতৃশক্তি যেটি দক্ষিণেশ্বর থেকে প্রকাশিত হয়, সেই শারদীয়া মাতৃশক্তি পত্রিকায় তিনি একটি অসাধারণ প্রবন্ধ উপহার দিয়েছেন। সেই প্রবন্ধের আলোকেই আজকে আমাদের এই স্মরণ। প্রকৃতপক্ষে রামকৃষ্ণ মিশন 1936 সালে ঠাকুরের জন্ম শতবর্ষে একটি উচ্চ পর্যায়ের মিটিং করেন। সেখানেই জনজীবনে কালচারের প্রতিষ্ঠার জন্য একটি পৃথক সংস্কৃতি প্রতিষ্ঠান তৈরি করার পরিকল্পনা করা হয় এবং সেভাবেই অধ্যাপক দেবপ্রসাদ মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে একটি সভায় এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উদ্দেশ্য ছিল রামকৃষ্ণের অধ্যাত্ম চিন্তা এবং মৌলিক চিন্তাকে বিভিন্ন কর্মধারার মধ্যে দিয়ে জনসমাজে প্রচারিত করা, আর সেই জন্যই একটি সাংস্কৃতিক শাখা কেন্দ্র কলকাতায় স্থাপন করা হবে। মূল লক্ষ্য হবে পারস্পরিক ভাব বিনিময় এবং প্রয়োজন হবে ধর্ম, বিজ্ঞান, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, শান্তি, ঐক্য প্রভৃতির মধ্যে সমন্বয় স্থাপন এবং প্রচার। প্রকৃতপক্ষে আজও রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রামকৃষ্ণ মিশনের এমনই একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, যার কর্মধারা মানুষের মনকে নিয়ে। একই মন বিভিন্ন জনকে বিভিন্নভাবে দেখে। মনেতেই বিদ্বেষ, হিংসা, আবার মনেতেই অহিংসা, ভালোবাসা, সেবা। তাই এর ঘাত প্রতিঘাতেই আমাদের জীবন নিয়ত দুলছে, স্থির হতে পারছে না। আর আমরা ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছি, কিন্তু জিজ্ঞাসা করলেই কিচ্ছু মনে নেই, কিচ্ছু নেই এরকম বলছি। আসলে মনকে আমাদের স্বপ্নে আমরা শরীর থেকে আলাদা করে ফেলি, কিন্তু মন বুদ্ধির ওপারে আমাদের যে চৈতন্য এবং স্পিরিট, যেটি আসে আমাদের গভীর ঘুমের মধ্যে দিয়ে। সেজন্য স্বামীজি বারবার বলেছিলেন, ইট সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। কারণ ওই যে গভীর ঘুম,
মনও সেখানে নেই, বুদ্ধিও নেই, শরীরও নেই, সেখানে আমরা দেব স্বভাবে অবস্থান করি। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। এখন সেই যে দেবত্ব, তাকে কানেক্ট করতে হবে। সেই কানেক্টটা কিভাবে করা যাবে? শুদ্ধ কর্ম করে। আমাদের প্রত্যেকের জীবিকা রয়েছে, কিন্তু জীবিকাকে পূজায় পরিণত করলেই মন শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা আসলে এক। সেজন্য এই কালচার, যে সংস্কৃতি, সেটা কিন্তু মনকে আশ্রয় করেই বেড়ে ওঠে, এবং এই কালচার বা মনের উন্নয়নের প্রয়োজন আছে, এবং এরও একটা সীমা রয়েছে। কারণ সূক্ষ্ম ভোগের বস্তুই কালচার পদবাচ্য, স্থূল ভোগ্য বস্তু হচ্ছে সভ্যতা। মনকে সাংস্কৃতিক জীবনে উন্নীত করতে গেলে তাকে সূক্ষ্মাতিসূক্ষ্ম করতে হবে, এবং নৈতিক জীবনকে সমধিক গুরুত্ব দিতে হবে। সংস্কৃতি মনস্ক হয়েও যারা মরাল, এথিক্যাল জীবনকে গ্রাহ্য করে না, তারা কিন্তু এই যে দেবত্বের যে রাজ্য, সেই রাজ্যের অধিকারী নয়। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে, শরীর কেন্দ্রিক জীবনের নাম সভ্যতা, আর মন কেন্দ্রিক জীবনের নাম সংস্কৃতি। সেই জন্য শরীরের উন্নতির লক্ষ্য হচ্ছে সভ্যতা। এখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য প্রচুর আয়োজন করাই হচ্ছে লক্ষ্য। সেই জন্য এই যে ইনস্টিটিউট অফ কালচার আসলে সেই বার্তাকেই নিয়ে আসে যে মানুষকে স্থূল ভোগ জীবন থেকে প্রথমে তুলে এনে সাংস্কৃতিক জীবনে স্থিত করা, এবং সঙ্গে সঙ্গে তাকে পরমাত্মার প্রতি নিষ্ঠাবান করা। এই জন্যই সংস্কৃতির উচ্চ জীবন দরকার, এবং আধ্যাত্মিক জীবন লাভের জন্যই। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্যস্বরূপানন্দজি ছিলেন শ্রী শ্রী মায়ের সন্তান। তিনি বহুকাল পাশ্চাত্যে শ্রীরামকৃষ্ণদেবের ভাব প্রচারে নিযুক্ত ছিলেন। তিনি প্রথম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের প্রথম সম্পাদক হন। 1938 সালের 29শে জানুয়ারি সকালে রামকৃষ্ণ এবং মঠ মিশনের তদানীন্তন সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের পৌরোহিত্যে অ্যালবার্ট হলের 3 তলার একটি কক্ষের প্রাতিষ্ঠানিক উদ্বোধন হয়, এবং শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী উদযাপন কমিটি প্রথমে 2659 টাকা এবং পরে 3018 টাকা ইনস্টিটিউটকে দেন। পুস্তক লেখা হয়েছিল দ্য রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই সময় দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া প্রকাশনার ভাবনা চিন্তা করা হয়। কিন্তু স্থানটি খুব ছোট ছিল, সেই জন্য দ্বিতীয় বাড়ি খোঁজা হয় এবং পাওয়া যায় 19 নম্বর কেশবচন্দ্র স্ট্রিট, কলকাতা কলেজ স্কোয়ার অঞ্চলে। ধীরে ধীরে গড়ে ওঠে ছোট্ট আকারের লাইব্রেরি, রিডিং রুম, স্টুডেন্টস হোম। স্থান ছোট, অথচ দ্বিতীয় ভবনের কাজের পরিধি বাড়ে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়ে গেছে। অনুকূল স্থানের জন্য সবাই উঠে পড়ে লাগছেন, কিন্তু প্রচেষ্টায় ভাটাও পড়ছে। সেই জন্য তৃতীয় কার্যালয় হয় 4 নম্বর ওয়েলিংটন স্কোয়ার, কলকাতা। এই বাড়ির দোতলা এবং 3 তলার কয়েকটি কক্ষে কাজ চলে। এই সময় নবগঠিত ম্যানেজিং কমিটি তৈরি হয়, যার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সম্পাদক ছিলেন স্বামী নিত্যস্বরূপানন্দজি মহারাজ, চিন্তাহরণ মহারাজ, সদস্য ছিলেন শ্রী পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, শ্রী কালিদাস নাথ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ইতিমধ্যে রসা রোডে কর্নেল ডিএন ভাদুরী এবং তাঁর স্ত্রী হিমাংশুবালা তাঁদের সন্তান দেবেন্দ্রনাথের স্মরণে একটি সুরম্য অট্টালিকা দান করেন। এই সময় কাজকর্ম প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতা কিলিংসের জন্য। তবুও 1948-এ পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলে 1949-এর 29শে ডিসেম্বর এই রসা রোডের বাড়িটির উদ্বোধন হয়। এটি প্রথম ইনস্টিটিউটের নিজস্ব ভবন হলো, কিন্তু এ ভবনটিও প্রয়োজনের তুলনায় অনেক ছোট। সুতরাং নতুন ভবন চাই, এবং সেটি বেশ বড় হবে। কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ আনুকূল্যে বর্তমান এই জমিটি, যেটি আজকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সেটি 7 লক্ষ টাকায় কেনা হয়, এবং 1955 সালে এর ভিত্তি স্থাপন হয় শাস্ত্রীয় বিধিমতে। এই সময় 7ম প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির শ্রীহস্তের দ্বারাই প্রথম ইটটি স্থাপিত হয়। অর্থ সংকুলন হচ্ছে না দেখে সেই সময় ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণন অর্থ সাহায্যের জন্য আবেদন প্রকাশ করেন। অবশেষে 1 নভেম্বর 1961 এই
বর্তমানে যে সুরম্য অট্টালিকা আমরা দেখি তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। মঞ্চে ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন, পদ্মজা নাইডু, ডক্টর সিপি রামস্বামী আইয়ার, হুমায়ুন কবির, ডাক্তার বিধানচন্দ্র রায়। এবং উদ্বোধনের সঙ্গে সঙ্গেই 1 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত একটি অতি প্রয়োজনীয় ইস্ট ওয়েস্ট কালচারাল ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং শুরু হয় দ্য স্কুল অব হিউম্যানিস্টিক অ্যান্ড ইন্টার কালচারাল স্টাডিজ। স্কুল অব ল্যাঙ্গুয়েজ আগে থেকেই শুরু হয়েছিল, সংস্কৃত চর্চার স্কুলও খোলা হয়। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তিনি এক কঠিন সংকটকালে এসেছিলেন এই প্রতিষ্ঠানের হাল ধরার জন্য। 1938 থেকে 1967 পর্যন্ত ইনস্টিটিউটের যে কর্মধারা চলেছিল তা এক অবিরল ধারায় প্রশান্ত গাম্ভীর্য বজায় রেখে, বিশেষ করে 1962-তে প্রখ্যাত বাগ্মী সাধু এবং মহাপুরুষ মহারাজের সন্তান রঙ্গনাথানন্দজি মহারাজ এসেছিলেন এবং ইনস্টিটিউট তখন গৌরবান্বিত বোধ করেছিল। তার বাগ্মিতার সৌরভে আকৃষ্ট হয়ে ছুটে আসতো সমস্ত কলকাতা, শরীরে মনে তাদের পুলক সঞ্চারিত হতো। কিন্তু 1967 সাল থেকে যুক্তফ্রন্ট সরকারের বিমাতৃসুলভ আচরণ বিব্রত বোধ করল কর্তৃপক্ষকে। নির্বিরোধী প্রেমিক জ্ঞানী সন্ন্যাসী ভাবতে পারেননি মানুষ এত নীচ প্রবৃত্তি হতে পারে। তিনি প্রভূত কষ্ট পেয়ে ইনস্টিটিউট ছেড়ে চলে যান। এই অপ্রীতিকর রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ঘটিয়েছিলেন এক কথায় অমানবিক, যেটি শিক্ষা সংস্কৃতির জগতেও ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠা। সমাজের বিবেক স্তব্ধ। এইসব পরিণতি হলো পূজ্যপাদ মহারাজের সংস্কৃতি ভবন ছেড়ে চলে যাওয়া। তিনি মানুষের সব রকম দুঃখে কাতর হতেন, দুঃখ অপসারণের চেষ্টা করতেন। স্টাফ কোয়ার্টার তৈরি করলেন সেবকদের কথা ভেবে, কিন্তু কর্মী সংগঠন তখন রাজনীতির প্ররোচনায় হিতাহিত জ্ঞানশূন্য হয়েছিলেন। এরপর স্বামী অকুণ্ঠানন্দও দীর্ঘ 3 বছর অসহ্য যন্ত্রণা সহ্য করে চলে গেলেন। আবার ফিরে এসেছিলেন স্বামী নিত্যস্বরূপানন্দজি মহারাজ, তিনিও বিরক্ত হয়ে চলে গেলেন। তারপরে এলেন স্বপ্নের বড় মহারাজ, যাকে বলা হয় রাজর্ষি, রাজা বাইরে কিন্তু ঋষি অন্তরে, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। 1973 সালের 22 ডিসেম্বর তিনি নরেন্দ্রপুরে ঠিক একই রকম পরিস্থিতির চাপে নতি স্বীকার না করে কিছুদিন আগেই তার স্থিতিশীলতা যখন ফিরিয়ে আনতে পেরেছিলেন এবং প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও বাইরে থেকে আশ্রমে প্রবেশ নিষেধ হয়ে গিয়েছিল, এই রকম লড়াইয়ের মুহূর্তেও তিনি স্থির মাথায় সেটিকে পরিচালনা করেছিলেন। ঠিক সেই রকম পরিস্থিতিতেই বেলুড় মঠ কর্তৃপক্ষ তাকে পাঠালেন এবং তিনিও পূর্বসূরীদের মতন ছিলেন ক্ষমা মূর্তি। কিন্তু যখন যারা ক্ষমাকে দুর্বলতা ভাবত তখন তিনি তাদের কাছে শিবের সংহার মূর্তি ধারণ করতেন। তিনি আর বরিষ্ঠ এবং পূজ্য সন্ন্যাসীদের অপমান সহ্য করতে চাইলেন না। তিনি প্রথমেই দুর্বিনীত 10 জন এবং পরে আরও কয়েকজন উদ্ধত কর্মীকে বরখাস্ত করলেন। এই দৃঢ়তার কাছে ইনস্টিটিউটের অবশিষ্ট কর্মীরা মুচলেকা দিয়ে কাজে যোগ দিলেন। যারা ভাবেন তাতেই সব শান্ত হয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল, তারা কিন্তু মব সাইকোলজি জানেন না। প্রাণে মেরে ফেলারও সুযোগ তারা নিয়েছিল এবং সবই ছিল মিশনের ভেতরের রাজনীতিকে প্রবেশ করানোর কৌশল। মন্দিরে অগ্নিসংযোগও করা হয়, কিন্তু মহারাজ ছিলেন অনড়। অবশেষে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে কর্মী সংগঠনের সলিল সমাধি ঘটে এবং ভারতীয় সংস্কৃতিকে জানার জন্য যে কালচারাল হেরিটেজ অব ইন্ডিয়ার গ্রন্থ প্রকাশের কথা হয়েছিল সেটি 8 খণ্ডে বের হওয়ার কথা, 4 খণ্ডে বেরিয়েছে। তিনি 5 খণ্ড বের করার আয়োজন করলেন। বেদি ভবন পিছনে অনেকখানি জায়গা জুড়ে সেটি অধিগ্রহণ করার দরকার ছিল। বর্তমান ভবনটিকে কাজকর্মে এঁটে উঠছে না বলে তিনি মঠকে চিঠি লিখলেন এবং পরবর্তীকালে তার অর্ধেকটা হস্তগত হলো। স্বামী প্রভানন্দজি মহারাজ সম্পাদক থাকাকালীন মূল ভবনের সঙ্গে সঙ্গতি রেখে দুটো ভবনকে যুক্ত করা হলো এবং 1983 সালে জন্মাষ্টমীর দিন সাধুদের জন্য একটি সুন্দর ঠাকুরঘর হলো। 10ম প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ সেটির উদ্বোধন করলেন। সাধুদের থাকবার জন্য এবং প্রতিষ্ঠানের নানা বিষয়ের পঠন পাঠনের জন্য মূল ভবনটি 4র্থ তল সম্পন্ন হলো এবং ভক্তদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার হলো। সভাপতি তিনি এবং বক্তারা সবাই নিজের জন। উদ্দেশ্য দুটি, যে এইসব মহান পুরুষদের জীবন এবং বাণী আলোচনা করা। সোভিয়েত রাশিয়ার সঙ্গে ইনস্টিটিউটের শুধু নয়, তার মাধ্যমে ভারতবর্ষের নিবিড় যোগাযোগ স্থাপিত হয়।
সেখানকার স্কলাররা দলে দলে আসতেন এবং লোকেশ্বরানন্দজি মহারাজের আতিথেয়তায় মুগ্ধ হতেন। তিনিও 7 বার গেছেন এবং এইভাবেই রাশিয়াতে একটি কেন্দ্র গড়ে ওঠে। তার নির্দেশনায় আন্তর্জাতিক সেমিনার লেগেই থাকত, নানা বিষয়ের ওপর আলোচনা চক্র হতো এবং সেই সব জাতীয় আর আন্তর্জাতিক স্তরের অসংখ্য সেমিনারে তিনি নিজে যোগ দিয়েছেন দেশে বিদেশে। এবং ইনস্টিটিউট অফ কালচারে অবস্থানের ফলে তার ব্যক্তিত্বের একটা বর্ণালী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন বিদেশ থেকে কালচারাল মানুষরা আসতেন এবং ভারতীয় কালচারের প্রসার তার মতন একজন লোক ঈশ্বর কীভাবে করতেন সেটা গবেষকরা তখন দেখেছেন এবং সেটি যেন একটা জানার বিষয় ছিল। অনেকবার তিনি বিদেশে গেছেন, তার ইংরেজি এমন কি স্কুল ছাত্ররাও বুঝতে পারত। তার চরিত্র মাধুর্যে, কর্মকুশলতায়, সুগভীর শাস্ত্রজ্ঞানে এবং ঠাকুরমা স্বামীজির প্রতি ভালোবাসায় তিনি নিজেকে এবং সেই সঙ্গে ইনস্টিটিউটকে পৃথিবীর মানচিত্রে লেপ্টে দিয়েছিলেন। নির্ভীক ছিলেন, চিন্তাশীল মানুষ ছিলেন। কোনো মানুষ ভয় পেত না চট করে তার কাছে যেতে। মধুর হাসিতে সারা পরিবেশ উজ্জ্বল হয়ে উঠত। দর্শনেই, অর্থাৎ মহারাজকে দর্শনেই সকলের মাথা নত হয়ে যেত। তিনি ইউরোপের বহু দেশে গেছেন। ভ্যাটিকানে দ্বিতীয় পোপ জনের সাথে সাক্ষাতের সময় তিনি বিনীতভাবে নিজের পরিচয় যেভাবে জ্ঞাপন করেছিলেন তা ইতিহাসের বিষয়। তিনি বলেছিলেন তার স্বভাব সুলভ হাসিতে যে আমি একটি সন্ন্যাসী সম্প্রদায়ের সেবক, যা সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নবীন এবং সবচেয়ে ক্ষুদ্র। পোপ তৎক্ষণাৎ যুক্ত করে উঠে দাঁড়িয়ে অভিনব প্রত্যুত্তর দিয়ে বলেছিলেন, আমি জানি আপনি রামকৃষ্ণ মিশনের কথা বলছেন। খবর রাখি, আপনার সন্ন্যাসী সংঘ নবীনতম, ক্ষুদ্রতম এবং দরিদ্রতম হলেও পৃথিবীর মধ্যে সর্বাধিক শক্তিসম্পন্ন সন্ন্যাসী সংঘ। এবং পূজনীয় মহারাজের যে মৌলিক চিন্তা ছিল লোকেশ্বরানন্দজি মহারাজের, সেটি পাঠক সমাজকে একেবারে আত্মসমাহিত করে। একটি ইংরেজি ভাবনায় যে মহারাজ said as a self-introduction, I belong to an order of monks which is the smallest, the youngest and poorest in the world. Pope stood up and said, Swamiji, I know you belong to the Ramakrishna mission. It is true, you are the smallest and youngest and the poorest order of the monks in the world, but spirituality, you are the most powerful order of the monks today. পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ ছিলেন সমগ্র বিশ্বের সঙ্গে ভারতবর্ষের মিলন সেতু। ইন্ডিয়ান কালচারের এটাই বৈশিষ্ট্য। তিনি অক্সফোর্ড, কেমব্রিজ থেকে আমন্ত্রণ পেয়েছেন, সেখানে গীতা ব্যাখ্যা করেছেন। জার্মান, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি গেছেন। পোপ জন পলের সঙ্গে কথা বলে পোপকে মুগ্ধ করেছেন। এমনই যে পোপের নিজস্ব রেডিও, ভ্যাটিকান রেডিও থেকে একজন হিন্দু সন্ন্যাসীর চোখে যীশুখ্রিস্ট শীর্ষক বক্তৃতাও করেছিলেন। 1984-তে বালগেরিয়ার রাজধানী সোফিয়াতে গেছেন শান্তি সম্মেলনে ভাষণ দিতে। রাশিয়ার মস্কোতে মিখাইল গর্বাচভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমন্ত্রিত হয়ে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা, জাপান, মরিশাস, লিথুয়ানিয়া, লাটভিয়া, বাংলাদেশ সমস্ত জায়গায় গেছেন এবং তার ব্যক্তিত্বের গুণে দেশ বিদেশের জ্ঞানী গুণী গবেষকদের মিলনভূমি করে তুলেছিলেন এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারকে। দেশের অভ্যন্তরেও তাঁর ছিল সর্বত্র বিচরণ। তার সম্পাদনায় কত বই বেরিয়েছে। শতরূপে সারদা, চিন্তানায়ক বিবেকানন্দ, সঙ্গীতে শ্রীরামকৃষ্ণ সভার স্বামীজি, ভারতের নিবেদিতা, যুগনায়ক বিবেকানন্দ এবং মানুষের প্রয়োজনের ভূমিতে নেবে বিচিত্র মাত্রায় কাজ করেছেন। তিনি ভারত তত্ত্ব বিভাগ খুলেছেন এবং সবার জন্য সংস্কৃত চর্চার ব্যবস্থা করেছেন। এত কাজের মধ্যেও তিনি বেলুড় মঠ আয়োজিত 3টি আন্তর্জাতিক সম্মেলনের কনভেনার ছিলেন। 1980 সালে সেকেন্ড কনভেনশন অব দ্য বেলুড় মঠ, 1993 সালে শিকাগো বক্তৃতার শতবার্ষিকী অনুষ্ঠান, 1997 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার শতবর্ষ অনুষ্ঠান। এবং পূজনীয় মহারাজের জীবনের ছিল 2টি পর্ব, একটি নরেন্দ্রপুরে আর একটি ইনস্টিটিউট অফ কালচারে। নিজের গড়া নরেন্দ্রপুর তখন স্বমহিমায় উজ্জ্বল, তখনও তিনি চলে এসেছিলেন সমস্যাদীর্ণ এই গোল পার্কে। তাকে সুপ্রতিষ্ঠিত করিয়ে দিয়ে গেলেন এবং তিনি সাহস দিতেন, ফ্রিডম দিয়ে সবাইকে যোগ্য করে নিতেন। তার সঙ্গে থাকলে সকলে মনে করত আমরাও পারি। তার লিডারশিপের মূল মন্ত্র ছিল আ গুড লিডার প্রডিউসেস মোর লিডার্স দেন ফলোয়ার্স। এবং সবই ছিল তার রাজকীয়, যেমন তার বলিষ্ঠ উজ্জ্বল শরীর, তেমনি উদার মন, যোগযুক্ত বুদ্ধি, সংযম, শ্রদ্ধা আর ভগবত নির্ভরতা।
মহাপুরুষ মহারাজের কৃপাধন্য হিসাবে তিনি ঠাকুরের প্রেম ভক্তির অধিকারী ছিলেন। এমন উদার হৃদয় মাতৃহৃদয়েরই হয়, আর তার সবই কাজ ছিল মাতৃ অপেক্ষায় সিদ্ধহস্ত। তার কর্মজীবন আলোচনা করতে গিয়ে ধর্মজীবনের মণিমুক্তের কথাও উঠে আসে। 7 এবং 21 অক্টোবর 1916 সালে কন্যা সময়ে গৃহবধূকে লিখেছিলেন, মা আমার যে কি হয়েছে তা বলতে পারি না, আমি নিজেও জানি না। আমি মাঝে মাঝে স্বর্গে চলে যাই, জ্যোতির সমুদ্রে ডুবে যাই, আকাশে উড়ি, কত নূতন সঙ্গী। মা কাউকে এসব কথা বলো না, বাবা বিশ্বনাথকে বলো, তিনি আমার গুরু। তার মন্দিরে কত ধ্যান করেছি, তার জ্যোতির্ময় মূর্তি দেখতে পাই। আবার 20 অক্টোবর লিখছেন, মঠে সন্ধি পুজো দেখলাম, অনেকক্ষণ ধরে দেখলাম, ধ্যানও করলাম। ধ্যান করতে করতে অনেক দর্শন হলো, পুষ্প বৃষ্টি দেখলাম দেবতারা নাচছেন, স্বামীজি তদারকি করছেন, খুব ব্যস্ত। মাকে কোথাও দেখলাম না, তিনি তো দুর্গা ঠাকুর সেজে দাঁড়িয়ে আছেন। রাজা মহারাজকে দেখলাম একপাশে ধানস্থ। শ্রী মহাপুরুষ মহারাজ আমাকে সব বুঝালেন। আমি এক ফাঁকে দৌড়ে গিয়ে মায়ের কোলে লুকালাম। কিছুক্ষণ পরে আবার মহাপুরুষ মহারাজের কাছে ফিরে এলাম, খানিকক্ষণের জন্য স্বর্গে কাটিয়ে এলাম। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের স্থূল শরীর 1998 সালের 31শে ডিসেম্বর রামকৃষ্ণ লোকে পাড়ি দেয়। সেদিন কলকাতা ভেঙে পড়েছিল সদা প্রাণবন্ত অথচ মায়ের এই নিষ্প্রাণ প্রশান্ত গোপালকে দেখার জন্য। বেলুড় মঠ পর্যন্ত অনেক বাধা পেরিয়ে জনসমুদ্রের ঢল চিতার সামনে পৌঁছেছিল। কিভাবে ফিরবে মানুষজন তার সুব্যবস্থা ছিল না। কিন্তু একজন তথাকথিত নাস্তিক ফিজিক্সের অধ্যাপক, যিনি কলকাতার একটি বিখ্যাত কলেজে পড়ান, তাকে জিজ্ঞাসা করেছিলেন পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যে আপনি তো বাবা মা গত হলেও যাবেন না দেখতে, কিন্তু এখানে ছুটে এসেছেন কেন? তিনি তখন বলেছিলেন যে টিভিতে দেখলাম এত লোক যাচ্ছে, আমি কেন বাদ যাই? তিনি বরেণ্যকে দেখতে যাচ্ছেন নগণ্যের একজন হয়ে। আমাদের লোকেশ্বরের আকর্ষণে তার তিরোধানের মধ্যে দিয়ে তিনি লোকাতীত হয়ে রইলেন। সত্যি সত্যি সবাই তাকে খুঁজেছিল। মহাকবি কালিদাস বলেছিলেন, রত্ন কাউকে খোঁজ করে না, রত্নকেই সবাই খোঁজ করে। নরত্নম অন্নিস্বতি মৃগতে হিতৎ। পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজকে আভূমিক প্রণাম। এবং আজও রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের যে কর্মধারা, যে গতি বিস্তার, বিভিন্ন বিভাগের মধ্যে যে সুষম সংহতি, সেটি দেখলে অবাক হতে হয়। এবং পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি বর্তমানে সম্পাদক এই মহতি বিরাট প্রতিষ্ঠানে, তাকেও প্রণাম জানাই। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন শ্রদ্ধেয় শ্রী শক্তিপ্রসাদ মিশ্র, যিনি নিবেদিতা অধ্যাপক, এক আমার দেখা অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষ, যাকে সত্যি সত্যি মন থেকে শ্রদ্ধা করা যায়, ভালোবাসা যায়। তাকেও প্রণাম জানাই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।